হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্টাডি ফ্যাক্ট বেঙ্গলি চ্যানেল। সো কথা মতো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেটি মূলত আইসিডিএস মেন্সের পার্ট 3 অর্থাৎ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে চ্যাপ্টারটা আছে, সেখানে যে হিস্ট্রি চ্যাপ্টারটা আছে, ভারতীয় স্বাধীনতা আন্দোলন অর্থাৎ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তারই একটি ডেসক্রিপটিভ আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু ধৈর্য ধরে তোমরা দেখো, ভিডিওটি সত্যি উপকারী। এই ভিডিওটিতে অনেক কোশ্চেন পাবে তোমরা, সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে এবং এই কোশ্চেনগুলোই মূলত বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। সো দেরি না করে চলো শুরু করি। দেখো, প্রথমেই আছে ভারতীয় স্বাধীনতা আন্দোলন। না, বাঙালিরা কখনোই ইংরেজদের শাসক মেনে নেননি, যার প্রমাণ পলাশির যুদ্ধের পর একের পর এক কৃষক বিদ্রোহ। তোমরা জানো, কৃষক বিদ্রোহ থেকেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের যে একটি সূচনা সেটি হয়েছিল। পরাধীনতার 100 বছর পরেও স্বাধীনতা ঘোষণা করে এ দেশের সৈনিকরাও, দেশীয় রাজরাজারা। পরবর্তী সময়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত তরুণ সমাজ। বাঙালি তরুণরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দলে দলে আত্মাহুতি দিয়ে কাঁপিয়ে তোলে ইংরেজ শাসনের ভিত। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন সবচেয়ে গৌরবময় ভূমিকা ছিল বাঙালিদের। এই ইউনিটে 1857 খ্রিস্টাব্দে প্রথম স্বাধীনতা সংগ্রাম সহ পরবর্তী আন্দোলন সমূহে বাঙালি তথা তৎকালীন ভারতবাসীর গৌরবের আত্মত্যাগের ইতিহাস সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। বর্ণনা আছে, ইংরেজ শাসক ভারত ছাড়তে বাধ্য জেনে কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে উপমহাদেশকে বিভক্ত করে এবং দ্বিখণ্ডিত করে বাঙালি জনগোষ্ঠীকে, অর্থাৎ যে বাংলাদেশ এবং ভারত ও পাকিস্তানকে যে এটি পূর্বকালে একটি দেশ ছিল, যেটি এখন বর্তমানে বিভক্ত হয়ে গেছে। এবং এই বিভক্ত কিভাবে হয়েছে, কোন ভিত্তিতে হয়েছে, সেইটাই আজ পড়ব। সো চলো শুরু করি। দেখো, আমরা কি পড়ব আগে সেটা জেনে নাও। পার্ট 1-এ পড়ব আমরা 1857 সালে স্বাধীনতা সংগ্রাম। নেক্সট পার্টে পড়ব ভারতীয় রাজনৈতিক দল গঠন। দ্বিতীয় পার্ট বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন। তৃতীয় পার্ট খিলাফত ও অসহযোগ সশস্ত্র প্রতিরোধ আন্দোলন এবং চতুর্থ পার্ট লাহোর প্রস্তাব এবং পঞ্চম পার্ট ব্রিটিশ শাসন অবসান। অর্থাৎ এই পাঁচটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 5 থেকে 6টি পার্ট যেটি পড়ব আমরা, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সো একটি ভিডিওতে এত কভার করা অসম্ভব, তোমাদেরও ভালো লাগবে না। সো আমি কিছু ছোট পার্ট নিয়ে আসবো, সেই পার্ট অনুযায়ী আমি তোমাদের এই কোর্সটি কমপ্লিট করিয়ে দেব। সো দেরি না করে আজকে আমরা পড়ব 1857 খ্রিস্টাব্দের স্বাধীনতা সংগ্রাম। দেখো, 1857 খ্রিস্টাব্দের স্বাধীনতা সংগ্রাম উদ্দেশ্য পড়ে নেবো, কেন পড়বো আমরা সেটা পড়ে নেবো। এই পার্ট যদি আপনি শেষ করেন, 1857 সালে স্বাধীনতা সংগ্রামের কারণসমূহের বর্ণনা দিতে পারবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রামের ব্যর্থতার কারণগুলো উল্লেখ করতে পারবে। এবং তৃতীয় হচ্ছে 1857 খ্রিস্টাব্দের স্বাধীনতা সংগ্রামের ফলাফল ও এর প্রভাব মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ এই পার্ট থেকে তোমরা এই 3টি বিষয় একদম তোমাদের কাছে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো চলো বন্ধু শুরু করি। দেখো, যেটা আমরা প্রথম পড়ব, ভূমিকা। কোনো জিনিস শুরু করার আগেই তার ভূমিকা পড়া খুবই গুরুত্বপূর্ণ। সো ভূমিকা দিয়েই শুরু করব। দেখো, পলাশি যুদ্ধের 100 বছর পর ভারতের উত্তর ও পূর্বাঞ্চল প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে ব্যাপক সশস্ত্র ব্রিটিশ সংগঠিত হয়, তাকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অর্থনৈতিকভাবে চরম শোষণ, সামাজিকভাবে হ্যায় করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সর্বোপরি ভারতীয়
ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ, এইসব মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রামের পটভূমি রচনা করে। নিম্নে প্রথম স্বাধীনতা কারণসমূহ উল্লেখ করা হলো। দেখো কারণগুলো কি কি না, ফার্স্ট কারণ যেটা রাজনৈতিক কারণ। গভর্নর জেনারেল ডালহৌসি ছিলেন সাম্রাজ্যবাদী শাসক। ডালহৌসির তত্ত্ব বিলোপ নীতি খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় অনেক পরীক্ষায় এসেছে যে তত্ত্ব বিলোপ নীতি কোন গভর্নর জেনারেল দ্বারা ঘোষিত হয় বা কোন গভর্নর জেনারেল তত্ত্ব বিলোপ নীতির প্রয়োগ করে, সেই ডালহৌসি নীতি প্রয়োগ করে সাঁতরা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, ভগৎ, উদয়পুর, করাওলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তত্ত্ববিলোপ নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তি উত্তরাধিকার হতে পারত না। এই নীতি প্রয়োগ করে কর্ণাটকের নবাব ও তাঞ্জোরের রাজা দত্তক পুত্র ও পেশোয়ার দ্বিতীয় রাজা বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়। ব্রিটিশের অনুগত মিত্র অযোধ্যার নবাবও এই অগ্রাসন থেকে রক্ষা পাননি। অপশাসনের অজুহাতে অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। এইসব ঘটনা দেশীয় রাজন্যবর্গ অন্তর্ভুক্ত ক্ষুব্ধ হন। তাছাড়া ডালহৌসি কর্তৃক দিল্লির সম্রাট পদ বিলুপ্ত করায় সম্রাট পদ থেকে বঞ্চিত দ্বিতীয় বাহাদুর শাহ ক্ষুব্ধ হন। অর্থাৎ এই তত্ত্ববিলোপ নীতি মূলত কোনো রাজার যদি নিজস্ব পুত্র না থাকে, অর্থাৎ কোনো রাজা যদি কোনো পুত্রকে অ্যাডপ্ট বা দত্তক নেয়, সেই পুত্র কিন্তু তার রাজার পরবর্তী শাসনভার নিতে পারবে না। সেই সম্পত্তি, টোটাল সম্পত্তিটাই ইংরেজরা তাদের আয়ত্তাধীন করবে। এই নিয়ে একটি খুবই ভালো এবং ইন্টারেস্টিং সিনেমাও বলিউডের বেরিয়েছে, যেটির নাম ঝাঁসি কি রানী। তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, আমি বলবো না চেক আউট করো, কিন্তু ওটা করলে অনেক কিছু শিখতে পারবে, অনেকটা জানতে পারবে যে ইংরেজদের কেমন কি নীতি ছিল এবং এই নীতির বিরুদ্ধে ঝাঁসির রানী কীভাবে প্রতিরোধ জানিয়েছিল, সেটাও তোমরা জানতে পারবে। নেক্সট দেখো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণে আমরা পড়ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শুরু হয় চরম অর্থনৈতিক শোষণ বঞ্চনা। কোম্পানির রাজনৈতিক ক্ষমতা দলের আগেই এদেশের শিল্প ধ্বংস করেছিল। ক্ষমতা দখলের পর ভূমি রাজস্ব নীতির নামে ধ্বংস করা হয় দরিদ্র কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড। আইন প্রয়োগের ফলে অনেক বেনেদি জমিদার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। নেক্সট দেখো সামাজিকভাবে হ্যায় হন, অর্থাৎ অনেক জমিদার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও সামাজিকভাবে হ্যায় হন। নেক্সট দেখো তাছাড়া কোম্পানি পলাশি যুদ্ধের পর এই অঞ্চল থেকে যে পরিমাণ অর্থ, সোনা, রূপো সহ মূল্যবান সম্পদ ব্রিটেনে পাচার করে, তাতে ভারতীয়দের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। লাখরাজ সম্পত্তি বাজেয়াপ্ত, সরকারি ভাষা হিসাবে ইংরেজি প্রচলন ও দেশীয় রাজ্যগ্রাস নতুন চাকুরি আইনের ফলে বহু লোক বেকার, কর্মহীন ও অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়ে। এই অবস্থার শিকার সাধারণ মানুষ কোম্পানির শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহ জানান বা বিদ্রোহী হয়ে ওঠেন এবং কোম্পানির শাসন বিরোধী আন্দোলনের ক্ষেত্রে একটি মঞ্চ প্রতিষ্ঠা হয়। অর্থাৎ ইংরেজরা, তোমরা জানো ইংরেজরা ভারতবর্ষ থেকে বহু মুদ্রা, সোনা, রূপা তাদের ব্রিটেন অর্থাৎ তাদের দেশে পাচার করে দেয়। এর ফলে আমাদের ভারতবর্ষের এখনও ভারতবর্ষের অর্থনৈতিক স্থিতি খুবই শোচনীয়। সো এরই বিরুদ্ধে তখন সব মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে একটি বিদ্রোহ ঘোষণা করেন। নেক্সট দেখো সামাজিক ও ধর্মীয় কারণ। সামাজিক ধর্মীয় কারণের মধ্যে পড়ব 18 শতকের শেষ ভাগে বা 19 শতকের প্রথমার্ধে পাশ্চাত্যের প্রভাব কোম্পানির সমাজ সংস্কার জনকল্যাণমূলক হলেও রক্ষণশীল হিন্দু মুসলমান এসব মেনে নিতে পারেননি। ইংরাজি শিক্ষা, সতীদাহ প্রথা উচ্ছেদ, হিন্দু বিধবাবাদের পুনরায় বিবাহ, খ্রিস্টান ধর্মযাজকদের ধর্মপ্রচার, ধর্মান্তরিত
খ্রিস্টানদের পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সংক্রান্ত নতুন আইন সবই হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের রক্ষণশীল মানুষকে বিচলিত করে, ফলে তারা ব্রিটিশ শাসন উৎখাতের সংগ্রামে অবতীর্ণ হন। অর্থাৎ ইংরেজরা একদিকে যেমন আমাদের শোষণ করে গেছে, তেমনি অনেক আইনও প্রচলন করে দিয়ে গেছে, যেমন বিধবা বিবাহ প্রচলন, সতীদাহ প্রথা, উচ্ছেদ, ইংরাজি শিক্ষা, খ্রিস্টান ধর্মযাজকদের প্রচার, অনেক কিছু করে দিয়েছে। কিন্তু আগেকার সমাজ বা আগেকার মানুষ এগুলি মেনে নিতে পারেননি। তারা মনে করতো যে ইংরেজরা আমাদের ধর্মের বা সামাজিক দিকে ইনভলভ হয়ে যাচ্ছে এবং আমাদের দৈনন্দিন জীবনে তাদের প্রভাব অনেক বেশি পড়ে যাচ্ছে। সেই জন্য তারা বিদ্রোহ ঘোষণা করেন বা সংগ্রামে অবতীর্ণ হন। নেক্সট দেখো সামরিক বা প্রত্যক্ষ কারণ। সামরিক বা প্রত্যক্ষ কারণে আছে সামরিক বাহিনীতে ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যেকার বৈষম্য বিদ্রোহ অন্যতম কারণ। ইংরেজ সৈন্য ভারতীয় সৈন্যদের মধ্যে পদবি বেতন ভাতার মধ্যে বিরাট বৈষম্য ছিল। ভারতীয়দের সুযোগ সুবিধাও কম ছিল, তাছাড়া পদোন্নতির সুযোগ থেকেও তারা বঞ্চিত ছিল। তার উপর ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ সিপাহীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। অর্থাৎ বুঝতেই পারছো যে নিজের ঘরের জিনিসকে সবাই আগে গ্রাহ্য করবে, তারপর বাইরের জিনিসকে মেনে নেবে। অর্থাৎ ইংরেজদের নিজেদের যে সৈন্য ছিল তাদের বেশি ফেসিলিটি দেওয়া হতো, তাদের অনেক বেতন দেওয়া হতো, তাদের মধ্যে অনেক পদোন্নতি দেখা দিত। কিন্তু আমাদের যেই সৈন্য ছিল বা দেশীয় সৈন্য ছিল তাদের কোনো পদোন্নতিও হতো না, তাদের বেতনও কম ছিল এবং তাদের সঙ্গে খুব বাজে ব্যবহারও করা হতো। সো এই জন্য সৈন্যদের মধ্যেও বিদ্রোহের আগুন স্বাভাবিকভাবেই জ্বলে ওঠে। নেক্সট দেখো, তবে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বদ্ধমূল ধারণা ছিল সমুদ্র পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়। সেক্ষেত্রে হিন্দু সিপাহীদেরকে সমুদ্র পাড়ি দিয়ে ভারতের বাইরে যেতে বাধ্য করা হয়েছিল। তাছাড়া হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয়। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করাতে হতো। সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে পড়ে এই টোটায় গরু বা শুয়োরের চর্বি মিশ্রিত থাকে, ফলে দুই ধর্মের সৈন্যদের ধর্মনাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে। অর্থাৎ দেখো এখানে এতগুলো রাজনৈতিক সামরিক এসব কারণের মধ্যেও ধর্মীয় কারণটাই কিন্তু বেশি প্রভাব ফেলেছিল এই বিদ্রোহের সূচনার ক্ষেত্রে। কেননা তখনকার দিনে একটি নিয়ম ছিল যে কোনো ব্যক্তি যদি সমুদ্র পাড়ি দেয় তাদের ধর্ম নষ্ট হয়। এটা এখনকার সমাজে গুজব হলেও তখনকার সমাজে একটি নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ নিয়ম, ধর্মীয় নিয়ম বলে মানা হতো। সো ইংরেজরা কি করেছিল না, ইংরেজরা ভারতীয় সৈন্যদের বাধ্য করেছিল যে তারা যেন অন্য দেশে বা সমুদ্র পাড়ি দিয়ে ও অন্য দেশে তাদের পাঠানো হতো, ফলে তাদের ধর্মনাশের একটি ভয় থাকতো। এছাড়াও এনফিল্ড রাইফেল বলে তখনকার দিনে একটি গান ছিল বা বন্দুক ছিল, সেই বন্দুকের যেই গুলি বা টোটা, সেই টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করানো হতো এবং কিছু কিছু সৈন্যদের মধ্যে গুজব রটে যায় যে ওই টোটায় গরু বা শুয়োরের চর্বি মিশ্রিত থাকে। এর ফলে সৈন্যরা তাদের ধর্মনাশের ভয়ও অনেকটা তাদের বিদ্রোহী করে তুলেছিল। নেক্সট দেখো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামে বিদ্রোহের আগুন প্রথম জ্বলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট যে বিদ্রোহের আগুন প্রথম কোথায় জ্বলে ওঠে না, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। কত সালে? 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী। খুবই ফেমাস নাম মঙ্গল পাণ্ডে। নেক্সট দেখো, দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বাংলা সহ ভারতের প্রায় সর্বত্র। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বিদ্রোহে সামিল হয়। বিদ্রোহীরা দিল্লি দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশাহ বলে ঘোষণা করেন। ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং সিপাহী জনতার
এই বিদ্রোহ নিষ্ঠুর অত্যন্ত কঠোর হাতে দমন করে। এই সংগ্রামের সঙ্গে জড়িতদের বেশিরভাগ হয় যুদ্ধে শহীদ অথবা তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। অর্থাৎ 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী কোনো এক ইংরেজদের কোনো এক কমান্ডারকে গুলি ছুড়ে হত্যা করে এবং এর ফলে একটি বিরাট বিদ্রোহের সূচনা হয়। এই বিদ্রোহ ধীরে ধীরে মিরাট, কানপুর, পাঞ্জাব বিভিন্ন স্টেটে ছড়িয়ে পড়ে কিন্তু ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এই সিপাহীদের বিরুদ্ধে একটি কঠিন স্টেপ নেয় এবং এই বিদ্রোহকে দমন করতে সক্ষম হয় এবং এই বিদ্রোহে যারা সামিল ছিল তাদের বেশিরভাগই যুদ্ধে শহীদ হয়, নচেত তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এখানে দেখো বাহাদুর শাহ পার্ক ঢাকাতে অবস্থিত। এখানে একটি ছবি দেওয়া আছে। তোমরা অনেক সময় কোশ্চেন চলে আসে কারেন্ট অ্যাফেয়ার্সে যে বা জেনারেল স্টাডিজে যে বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত। ঢাকাতে। দেখো, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধে শহীদ হন। আমি তোমাদের যেটা বললাম যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধে শহীদ হন। নানা সাহেব পরাজিত হয়ে অন্তর্ধান হন। সাধারণত সৈনিক বিদ্রোহের উপর নেমে আসে চরম অমানবিক নির্যাতন। ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় অনেক সৈনিকের লাশ। এভাবে নিষ্ঠুর নির্যাতনের দিয়ে শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। অর্থাৎ ইংরেজদের এবার নিষ্ঠুরতার দিক অনেকটাই বেড়ে যায়। ইংরেজরা কিছুটা হলেও বুঝতে পারে যে তাদের বিরুদ্ধে ভারতীয়দের যে মনোভাব সেটি আর তারা আটকে রাখতে পারবে না। সুতরাং তারা ঢাকাতে বাহাদুর শাহ পার্কে অনেক সৈনিকের লাশ ঝুলিয়ে রাখে, বহুদিন ঝুলিয়ে রাখে। নেক্সট দেখো, 1857 খ্রিস্টাব্দের সংগ্রামে ব্যর্থতার কারণ। না, এই সংগ্রাম বেশি দিন হয়নি। এই সংগ্রাম আমি তোমাদের বললাম প্রথমেই যে লর্ড ক্যানিং এটি শক্ত হাতে দমন করে। এই সংগ্রামের ব্যর্থতার কিছু কারণও আছে। সব জিনিসের ব্যর্থতার পিছনে যে কারণ থাকে সেই কারণগুলি দেখে নেব। ফার্স্ট হচ্ছে সুনির্দিষ্ট সম্বলিত পরিকল্পনা এবং একক নেতৃত্বের অভাব। অর্থাৎ কোনো নেতৃত্ব ছিল না। যে যেদিকে পারত বা যে যেদিকে পেরেছিল যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। এমনি করে ঠিক একটি দল বা একটি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের যে একটি পরিকল্পনা সেটি ঠিকমতো তারা নেতৃত্ব দিতে পারেনি। এটি হচ্ছে মোদ্দা কথা। 2 নম্বর দেখো, সাংগঠনিক দুর্বলতা, প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও রসদের অভাব। সে স্বাভাবিক, কোনো যুদ্ধ করতে গেলে ইংরেজদের কাছে যে রসদ আছে, বন্দুক, গুলি, বারুদ, বোমা, সেই রসদ ভারতীয়দের কাছে তখন ছিল না। দেখো 3 নম্বর দেখো, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, অধিকাংশ দেশীয় রাজা, জমিদার, সৈন্যদের একটি অংশে অসহযোগিতা। অর্থাৎ অনেক রাজা, সৈন্য এবং জমিদাররা এই যারা যুদ্ধ চালিয়েছিল 1857 সালে যারা যুদ্ধ করেছিল তাদের সঙ্গে অনেকেই সামিল হয়নি। নেক্সট দেখো, অপরদিকে ইংরেজদের উন্নত সামরিক কৌশল, উন্নত মানের অস্ত্র, সুশৃঙ্খল সৈন্যবাহিনী, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের জয়ী করে। অর্থাৎ ইংরেজদের যে একতা সেটি আরেকবার ভারতীয়দের সংগ্রামের ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট দেখো, প্রথম স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব। এর ফলে ভারতবর্ষে 1 নম্বর হচ্ছে এর ফলে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ব্রিটিশ সরকার ও পার্লামেন্টের হাতে শাসনভারের নেতৃত্ব অর্পিত হয়। অর্থাৎ ইংরেজরা বুঝতে পারে যে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে ভারতকে শাসন করানো যাবে না। সুতরাং ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তারা নিজের ক্রাউন শাসন, অর্থাৎ ক্রাউন যে একটি ইংরেজদের ইংল্যান্ডের যে ক্রাউন, তিনি ভারতবর্ষের শাসনের দায়িত্বভার নিজের হাতে নিয়ে নেন।
নম্বর দেখো 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রে, এটি খুবই ইম্পর্টেন্ট যে 1800 কবে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র পড়েন না 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ঘোষণাপত্রে তত্ত্ববিলোপ নীতি এর সঙ্গে যুক্ত অন্যান্য নিয়ম বাতিল করা হয়। তাছাড়া এই ঘোষণাপত্রে যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের চাকরি প্রদান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা সহ যুদ্ধে অংশগ্রহীদের প্রতি ক্ষমতা ঘোষণা করা হয়। অর্থাৎ মহারানী ঘোষণাপত্রে তত্ত্ববিলোপ নীতি সহ আরও অন্যান্য নীতি বাতিল করা হয়, যেটি ডালহৌসি ও লর্ড ক্যানিং বিভিন্ন গভর্নর জেনারেলরা করে গেছিলেন, সেগুলি পুরোপুরি বাতিল করে দেওয়া হয় এবং ভারতীয়দেরও চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বা ঘোষণা করা হয় এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা যুদ্ধে অংশগ্রহীদের প্রতি ক্ষমতা ঘোষণা করা হয়। নেক্সট দেখো, এই বিদ্রোহের সুদূর প্রসারী গুরুত্ব হচ্ছে বিদ্রোহের ক্ষোভে থেমে থাকেনি। এই সংগ্রামের পরিপ্রেক্ষিতে জনগণ সচেতন হয়ে ওঠে এবং নানা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 1947 খ্রিস্টাব্দে ইংরেজ শাসনের অবসান ঘটায়। অর্থাৎ এইখানেই যে ভারতবাসী থেমে গেছিল তা নয়, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিদ্রোহ জানিয়েছিল ইংরেজদের এবং শেষমেশ 1947 সালে তারা তাদের যে যুদ্ধের ফল সেটি পেয়েছিল ইংরেজদের শাসনের অবসানের দ্বারা। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নাও। 1947 খ্রিস্টাব্দে প্রথম স্বাধীনতা সংগ্রামের ব্যর্থতার কারণ সমূহ 1857 সালে কারণ সমূহ নিয়ে শ্রেণীকক্ষে আলোচনা করুন। অর্থাৎ তোমরা এখানে যেটি পড়লে সেটি নিজের বন্ধু বা নিজেদের মধ্যে আলোচনা করতে পারো। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও মনে করতে, যাতে তোমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়, তোমরা সহজেই সেটিকে বানিয়ে লিখতে পারো বা সঠিক জ্ঞান যেন তোমরা পাও। নেক্সট দেখো, সারসংক্ষেপ। এই যে 1857 সালের বিদ্রোহ, এর কি সারসংক্ষেপ সেটি একটু ছোট্ট প্যারাগ্রাফে দেখে নেব। দেখো, ব্রিটিশ ভারতের ইতিহাসে 1857 খ্রিস্টাব্দের স্বাধীনতা সংগ্রাম এক যুগান্তকারী ঘটনা। ভারতের রাজনৈতিক, আর্থসামাজিক, ধর্মীয়, সামরিক ক্ষেত্রে কোম্পানি সরকারের গৃহীত ব্যবস্থা, অনুসৃত নীতি, বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ আর ক্ষোভের সৃষ্টি হয়। তারই বহিঃপ্রকাশ এই সংগ্রাম। নানা কারণে এই সংগ্রাম ব্যর্থ হয়, তবে এর ফলে ভারতে 100 বছরের কোম্পানি শাসনের অবসান ঘটে। উপমহাদেশের শাসনভার ব্রিটিশ রাজ ও পার্লামেন্টের হাতে অর্পিত হয়। এটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা যুগের সূচনা ঘটায়। অর্থাৎ 1857 সাল থেকেই কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের যে ইতিহাস সেটি কিন্তু শুরু হয়ে যায়। দেখো, এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই সলভ করবে এবং কমেন্টে জানাবে যে কোন কোশ্চেনের উত্তর কোনটা, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট দেখো, সৃজনশীল কোশ্চেন অর্থাৎ ব্রড কোশ্চেনের মধ্যে থাকবে, নীনা ও মীরা বড় চাচার সাথে বাহাদুর শাহ পার্কে বেড়াতে আসে। চাচা জানান যে পার্কটি এদেশের এক ঐতিহাসিক সংগ্রামের সাক্ষী। চাচার বক্তব্য শুনে নীনা এই ঘটনার জন্য বিদেশি শাসনের সাম্রাজ্য নীতিকে দায়ী করে। অপরদিকে মীরা মনে করে এই সংগ্রাম দানা বেঁধেছিল দেশের শিল্প কারখানা ধ্বংস হওয়ার কারণে। এটি একটি প্যারাগ্রাফ। নেক্সট দেখো, কোশ্চেনগুলো দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, মঙ্গল পাণ্ডে কে ছিলেন? এনফিল্ড রাইফেলের সৈন্যদের বিদ্রোহী করে তুলেছিল কেন? উদ্দীপকের উল্লিখিত সংগ্রামটি 1857 সালে স্বাধীনতা সংগ্রামের যে কারণের সাথে সাদৃশ্যপূর্ণ তা উল্লেখ করো বা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে, মীরার মতো 1857 সালে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের জন্য অর্থনৈতিক কারণই মূলত দায়ী। আপনি কি একমত? ব্যাখ্যা করুন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপেরই কোশ্চেন তোমাদের ICDS মেন্সে আসবে।
সো সুতরাং এই পিডিএফটি আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে, তোমরা পিডিএফটি ভালো করে পড়বে এবং এই কোশ্চেনগুলো সলভ করবে, একটি খাতায় নোট করবে এবং বারবার রিভিশন করবে। রিভিশনই হচ্ছে মুখস্থর থেকে রিভিশন আমি বলবো খুবই উপযোগিতা। কেননা তোমরা যদি মুখস্থ করো, কোনো লাইন যদি ভুলে যাও, তোমরা কিন্তু আর লিখতে পারবে না। কিন্তু তোমরা যদি বুঝে পড়ো, কনসেপ্ট নাও, বারবার রিভিশন করো জিনিসটাকে, তোমরা কিন্তু কোথাও আটকাবে না। কেননা সময় খুবই কম, 90 মিনিটের মধ্যে এত বড় কোশ্চেন, এত বড় অ্যান্সার, এতগুলো টাইপ ভেবে তোমাদের লেখা অসম্ভব। তোমরা তোমাদের কোশ্চেন পাওয়ার সাথে সাথেই ঝটাঝট উত্তর নামিয়ে দিতে হবে। সুতরাং কনসেপ্ট, আমার পিডিএফটি পড়ে তোমরা কনসেপ্ট নাও। আমার পিডিএফ যে কোনো বই পড়বে, পিডিএফ বই যাই পড়ো, কনসেপচুয়াল পড়ো, কোনো মুখস্থ করো না যে এটা আমাকে আজকে মুখস্থ করতে, এমন করে পড়ে কোনো লাভ নেই। কনসেপ্ট নাও, নিজে কোশ্চেন বানাও যে এই কোশ্চেনটা হলে কেমন করে লিখবো আমি, বা এই যে কোশ্চেন আছে 4টে কোশ্চেন, এই কোশ্চেনগুলো একটি খাতায় লেখো, উত্তর নিজে বানিয়ে লেখো, ভালো করে পিডিএফটি পড়ে নিজেই উত্তর বানাও। তাহলে দেখবে জিনিসটা তোমার কাছে আরও ক্লিয়ারিটি আসবে, আরও তুমি জিনিসটাকে বেশি ভিতরে লিখতে পারবে, গভীরভাবে লিখতে পারবে এবং যে এক্সামিনার সে তোমার বিষয়টিকে মন দিয়ে চেক করবে না। তো নচেত সবাই তো একই লিখবে। ভারতের স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল সবাই একই পড়বে, কেউ তো আর অন্য কিছু পড়বে না। এবার লেখার উপরই নাম্বারটা ক্যারি করবে, যে যেমন লিখবে, যে যেমন বুঝেছে, যে যেমন কনসেপ্ট নিচ্ছে, সে তেমনই লিখবে এবং সে তেমনই নাম্বার ক্যারি করবে। সো সুতরাং আজকের মতো এইটুকুই ফ্রেন্ডস, চলে আসবো নেক্সট ভিডিওতে, তোমাদের সঙ্গে দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। এই ফ্রিডম স্ট্রাগলের পার্ট 2 নিয়ে আবার উপস্থিত হব। সো এখনকার মতো এইটুকুই। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করবে, যাতে নেক্সট পার্টটি তোমরা অবশ্যই মিস না করে থাকো, তোমাদের কাছে সবার আগে যাতে খবরটি পৌঁছায় যে পার্ট 2টি চলে এসছে। সো পরের দিন যেই বিষয়টি পড়ব, যে ভারতীয় রাজনৈতিক দল গঠন, অর্থাৎ ভারতীয় রাজনৈতিক যে দল একটি গঠন হয়েছিল, পলিটিক্যাল টিম একটি গঠিত হয়েছিল, সেই দল গঠনের কারণ কি হয়েছিল কি না হয়েছিল সব পড়বো নেক্সট ভিডিওতে। সো আজকের মতো এইটুকুই। ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, কনসেপ্ট নাও, মুখস্থ করো না, রিভিশন করো, বাস এইটুকুই বলার আমার। সো আজকের মতো এইটুকুই। গুড বাই ফ্রেন্ডস।